সকালবেলাতেই বেস্ট টাইম, যেখানে গিয়ে ওয়ার্কআউটটা করে চলে আসতে পারছি আর কি। তারপর সারাদিন ফ্রি, তোমাদের আগেও বলেছি, খুব ভালো রুটিনে চলে আর কি। আর ওয়ার্কআউট করে এসে বাড়িতে বানালাম একটা ড্রিঙ্কের রেসিপিটা যদিও তোমাদের আগেও শেয়ার করেছি, তাও আজকে আবারও শেয়ার করে দিচ্ছি। আর আগেও তোমাদের বলেছি ড্রিঙ্ক কিন্তু আমি চেঞ্জ করে করে খাই, রেগুলার এক ড্রিঙ্ক কিন্তু আমি খাই না। একটা কাপের মধ্যে 1 চামচ মৌরি, 1 চামচ জোয়ান আর 1 চামচ জিরে, এই তিনটেকে ভালো করে আগের দিনই রাতে ভিজিয়ে রেখে দিতে হবে। এবার ওই কাপে যে জলটা থাকবে সেই কাপের 1 কাপ আর আরেক কাপ জল দিয়ে এটাকে খুব ভালোভাবে ফোটাতে হবে। কনসিস্টেন্সিটা আর পরিমাণটা দুটোই বলে দিচ্ছি আর কি। কনসিস্টেন্সিটা একটু গাঢ় তো হবে না, কারণ জল যেহেতু, কিন্তু মানে একবার পাতলা জলও হবে না। তো ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে মোটামুটি 5 থেকে 7 মিনিট। ভালো করে ফুটে গেলেই এটাকে তোমরা ছেঁকে নেবে। আচ্ছা, তোমরা মনে করলে এটার মধ্যে আদা অ্যাড করতে পারো, আমি কখনো কখনো করি, কখনো কখনো করি না। তো 1/2 ইঞ্চের একটা আদা একটু থ্যাতো করে দিয়ে দেবে। দেন এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে জলটাকে কিন্তু তোমাদের ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেবে, ভালো যদি রসওয়ালা লেবু হয় তাহলে হাফ দেবে, আর রস কম থাকলে একটা গোটা লেবু এর মধ্যে দিয়ে, আর সঙ্গে একটুখানি টেস্টের জন্য দেবে এর মধ্যে বিট লবণ। এই সব কিছু দিয়ে কিন্তু মিক্স করে খানিকটা ঠান্ডা হতে দেবে। গরম গরম সিপ করবে না, একটু উষ্ণ গরম থাকা অবস্থায় তখন খাবে, কারণ কোনো জিনিসই একদম পাইপিং হট খাওয়াটা উচিত না। তো সেই জন্য একটু লুকওয়ার্ম অবস্থায় থাকবে, তখন ওটাকে সিপ সিপ করে খাবে। ঢকঢক করে খাবে না, তার কারণ একটাই, যেহেতু এতে লেবু দেওয়া আছে, ঢকঢক করে যখন খাওয়া হচ্ছে তখন দাঁতের যে ইনামেলগুলো আছে তখন কিন্তু ওর মধ্যে অনেকটা ক্ষতি হচ্ছে। তো সেই জন্য এই ধরনের যে কোনো জিনিস যেটার মধ্যে লেমন আছে সেটাকে কিন্তু সিপ সিপ করে খাওয়ারই চেষ্টা করবে। আচ্ছা, এটা কোনো ফ্যাট লস ড্রিঙ্ক নয়, বাট হ্যাঁ অবশ্যই ওয়েটটাকে ম্যানেজ করতে অনেকটা হেল্প করে, আর নিজের রেগুলারিটিটাকে, মেটাবলিজমটাকে ঠিক করে, এনার্জি লেভেল বাড়ায়, তো সব দিক থেকে ভালো। আরেকটা কথা, এটাতে কিন্তু খুব ভালো হজমও হয়। সো এই ড্রিঙ্কটা কিন্তু বেশ ভালো।
বাড়ি ফিরে লাঞ্চ করলাম ওটসের রুটি, আর তার সঙ্গে ছিল ডিমের কারি আর ছিল বেগুন ভাজা। আমি লাঞ্চ করছিলাম, তার আগে যে আমার টেকনিশিয়ান আছে ল্যাপটপের আসুসের, উনি এসেছিলেন আর কি। আমার ল্যাপটপটা একটু সমস্যা করছে বলে 2 দিন ধরেই ভ্লগ কিন্তু আমি ফোনে এডিট করে দিচ্ছি। তো আজকে আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ইউভিকে টিউশনে দিয়ে দিলাম। ইউভি মুলুকের এই দিকটাতে পড়তে আসে আর কি, মানে আমি ওকে দিয়ে যাই, ওনার ম্যাম এখন অসুবিধা বলে এখানেই আসছে আর কি। খুব সিম্পল একটা নুডলসের রেসিপি শেয়ার করছি, স্টেপ বাই স্টেপ একটু দেখে ফলো করে রান্না করো, আর খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাতে হবে যে কেমন হয়েছে। একটা প্যানের মধ্যে অনেকটা জল নিতে হবে, তার মধ্যে দিয়ে দিলাম নুন, নুনটা একটু বেশি করে দিতে হবে, সঙ্গে দিয়ে দেবো একটু সাদা তেল। নুন আর সাদা তেল দিয়ে জলটা কিন্তু খুব ভালোভাবে ফোটাতে হবে। যখন জলটা দেখবে খুব গরম হয়ে গেছে তখন এক এক করে নুডলস প্যাকেট থেকে বার করে দিয়ে দেবে। এখানে আমি 4টে নুডলস নিয়েছি, 4টে নুডলস নিয়ে এটাকে সেদ্ধ করব আপ টু 90%। 90%ই সেদ্ধ করতে হবে, বেশি করলে কিন্তু ওভার বয়েল হয়ে যাবে। 90% এটাকে সেদ্ধ করে নেওয়ার পর জলটাকে ছেঁকে নেবো, এবং ঠান্ডা জলে কিন্তু আমাদের যে নুডলসটা আছে সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, নইলে কিন্তু গরম থাকলে ওটা তখনও বয়েল হতে থাকবে। আরেকটা টিপ তোমাদের সঙ্গে শেয়ার করি, যখনই নুডলস জলের মধ্যে দেবে নুডলসটাকে না হাতে করে ভেঙে দেবে না, তাতে কি হয় নুডলস যে লম্বা লম্বা যে ব্যাপারটা সেটা থাকে না। অনেকেই দেখেছি ভেঙে দেয়, বাট নুডলস এরকম ধরো আমরা রেস্টুরেন্টে যখন খাই তখন তো এরকম লম্বা লম্বাই হয়ে থাকে, তো এরকম করে জাস্ট হালকা করে খুলে খুলে দিতে পারো, জলে দেওয়ার পর দেখবে ওটা খুলে যাবে, বাট হাতে করে ভেঙে ডিরেক্টলি জলে দিও না। এটা যে কোনো নুডলস বানানোর জন্যই টিপ। আর
আর নুডলস সেদ্ধ করার পদ্ধতিটা কিন্তু যেই নুডলসই তোমরা বানাও সেম। তো আজকে ওই জন্য একটু ভালো করে দেখিয়ে দিলাম যে প্রপার ঝরঝরে নুডলস সেদ্ধ কীভাবে করবে এবং সেটা যেন লম্বা লম্বাই হয়ে থাকে, তার জন্য এর প্রসেসটা অ্যাকচুয়ালি কী। কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে নুডলস গলে যায় বা লম্বা লম্বা হয়ে থাকে না, সেই জন্য তোমাদের শেয়ার করে দিলাম। যাই হোক, এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল দিয়ে প্রথমে ফুলকপিটাকে ভেজে নেব, তারপর আলুটাকে ভেজে নেব। এবার এখানেও একটা টিপ শেয়ার করি তোমাদের সঙ্গে। এখানে ফুলকপি আর আলুটাকে এমনভাবে ভাজতে হবে যাতে ও কালার চেঞ্জ না করে, কারণ আমরা এখানে সাদা চাউমিন করছি। তো সেই জন্য সবার প্রথমে আমি ওই তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। আর নুনটা দেওয়াতে কি হবে, নুনটা ভালো করে ফুলকপি আর আলুর মধ্যে ঢুকেও যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওর কালারটা কিন্তু চেঞ্জ হবে না। এটাও একটা স্মল টিপ তোমরা বলতে পারো। তো এইভাবে ফুলকপিটা দিয়ে ঢাকা দিয়ে যখন ভেজে তুলবে, দেখবে ফুলকপির কালারও চেঞ্জ হচ্ছে না, অথচ মানে জিনিসটা সেদ্ধও সুন্দর করে হচ্ছে। তো ফুলকপি আর আলুটা একসঙ্গে আমরা ভেজে নেবো। মানে প্রথমে ফুলকপিটা ভাজবো, কারণ ফুলকপিটা যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। যেই সবজিটা সেদ্ধ হতে বেশি সময় লাগে তাকে সবার আগে দিতে হবে, যে তাতে সেদ্ধ হয় তাকে লাস্টে দিতে হবে। এইটাই হচ্ছে প্রসেস। তো এইভাবে ফুলকপিটা প্রথমে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে খানিকটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দেবো। আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, এর সঙ্গেই করবো, আলাদা করে করার কোনো দরকার নেই। দেখো ঢাকা দিয়ে কিন্তু আমি এন্টায়ার প্রসেসটা করছি। আমি জায়গাটা লেন্দি এই কারণেই রেখেছি যাতে করে তোমাদেরকে এন্টায়ার প্রসেসটা বোঝাতে পারি। এবার কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম, আলুটাও নাড়াচাড়া করে ওরকম করে ঢেকে ঢেকেই ভাজবো। এই সময় আমি আরেকটু নুন অ্যাড করবো, কারণ দেখো ফুলকপিটা যখন দিয়েছিলাম তখন নুনটা লেগেছে, আলুটা দেওয়াতে নুনটা কম লাগতে পারে। তো সেই জন্য আলুটা দেওয়ার পরেই কিন্তু আমি নুনটা অ্যাড করবো, আগে কিন্তু নয়। দেন আবারও নাড়াচাড়া করে ঢেকে ঢেকে ভেজে নেবো। ততক্ষণে ফুলকপি আর আলু দুটোই কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। জেনারেলি রান্নার ব্লগে কিন্তু আমি এতটা লং রাখি না, শর্ট শর্ট করেই দেওয়ার চেষ্টা করি। বাট কিছু ক্ষেত্রে তোমাদের বোঝানোর জন্য আর এই টিপগুলো ফলো করে তোমাদের যেন হয়, সেই জন্য কিন্তু একটু লংয়ে রাখলাম আজকে। যাই হোক, ফুলকপি আর আলু তুলে নিয়ে আবারও সেম কড়াইয়ে আমি তেল অ্যাড করলাম। তেল অ্যাড করে আমি একটু স্ক্র্যাম্বল এগ বানিয়ে নেবো। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। নর্মাল ভেজ নুডলে কিন্তু যদি এমনি সবজি দিয়ে করো তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। কিন্তু আজকে আর অন্য কিছু ছিল না, দেখলাম একটু ডিমই দিই। বাড়িতে 3টেই ডিম ছিল, 3টে ডিমকে আমি একটুখানি স্ক্র্যাম্বলড এগ করে এটাকেও কিন্তু সরিয়ে তুলে রেখে নেবো। দেন এন্টায়ার প্রসেসটা করব। আচ্ছা, স্ক্র্যাম্বলড এগ অনেক সময় বাটিতে আলাদা করে ফেটিয়ে নিয়েও করি, আবার অনেক সময় কড়াইও করি। ফ্র্যাঙ্কলি স্পিকিং বাটিতে ঘেটে নিয়ে করাটাই বেশি বেটার, কারণ তাতে কুসুমটার সাদা অংশটা ভালোভাবে মেশে। বাট এটার ক্ষেত্রে সেটা হয়নি, একই জায়গায় হয়ে গেছে পুরোটা। যাক, স্ক্র্যাম্বলড এগ করে নিলাম। এরপর সেম কড়াইয়ে আবার কিছুটা তেল দিলাম, দেন বেশ খানিকটা রসুন দিলাম। এখানে মোটামুটি তোমাদের বলে দিই 30 থেকে 35টা কোয়া রসুন কুচানো রয়েছে। এই এন্টায়ার যে নুডল রেসিপিটা তোমরা দেখছো, এতে কিন্তু ফ্লেভার বলতে আর কিচ্ছু নেই, শুধুমাত্র রসুন। আর একবার এভাবে করে খেয়ে দেখো, রসুনের ফ্লেভারটা যে এই হোয়াইট নুডলের সঙ্গে কি ভালো যায় সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যতক্ষণ না নিজেরা করে খাবে বুঝতে পারবে না। রসুনটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেল, লাল লাল করবে না, সাদাই থাকবে কিন্তু ভাজা থাকবে হাই ফ্লেমে। ভাজা হয়ে গেলে তারপর যে ফুলকপি আর আলুটা রেখেছিলাম আমরা, সেটা আবারও এর মধ্যে দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ এটা ফ্লেভারটা সবজিটার মধ্যে ঢুকছে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করবো। মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলে কিন্তু রসুনের যে ফ্লেভারটা সেটা পুরোটা কিন্তু এই আলু আর ফুলকপির মধ্যে ঢুকে যাবে। এরপরে পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা আমি আগেও দিতে পারতাম, এখানেও একটা টিপ শেয়ার করি। আমি পেঁয়াজটার মধ্যে একটু ক্রাঞ্চ চাইছিলাম, সেই জন্য কিন্তু আমি পেঁয়াজটা প্রথমেই দিইনি। প্রথমেই দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে যেত, তাহলে ক্রাঞ্চি ব্যাপারটা থাকতো না। আজকে কিন্তু স্টেপ বাই স্টেপ অনেকগুলো টিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের বেস্ট টিপ কোনটা লেগেছে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। যাই হোক, একটু পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে নিয়ে পরে যখন সবটা মিক্স হয়ে গেল, আচ্ছা পেঁয়াজের ওপর নুন দিইনি একটাই কারণে, কারণ নুন দিলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যেত। যাই হোক, হয়ে গেল। এরপরে আমি নুডলসটা দিয়ে দেবো, সেদ্ধ নুডলসটা দিয়ে দেবো। দিয়ে এটাকে মিক্স করলেই কিন্তু আমার কিন্তু আর বিশেষ কোনো কাজ নেই। সবজির সঙ্গে নুডলসটা মিক্স হয়ে গেল, দেন স্ক্র্যাম্বল এগটার সঙ্গে মিশিয়ে দিলেই কিন্তু আমার এদিকে নুডলটা পুরো রেডি। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, এক একটা নুডল কিন্তু পুরো ছাড়া ছাড়া, এতটুকু আমার কিন্তু কোনো নুডল গায়ে লেগে যায়নি, কিছু হয়নি। তো মোটামুটি তাহলে তোমাদের যেটুকু বোঝাতে পারলাম আশা করি তোমরা বুঝেছো। নুডল সেদ্ধ করার সময় অবশ্যই 90% সেদ্ধ করবে, ফুল করবে না, তাহলে কিন্তু এরকম ঝরঝরে নুডল তোমরা পাবে। আর এই দেখো, এই হচ্ছে আমার ফাইনাল রান্না। দেখতে খুবই সাধারণ, খেতে কিন্তু ততটাই টেস্টি। এটাকে কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না, মানে দারুণ দারুণ লাগে খেতে। মানে আমি তো যদিও খাইনি, বাকিরাই খেয়েছে।
রাতে ডিনারে আমার ছিল ওটসের একটা রুটি, আর আগের দিনের লেফট ওভার চিকেন, আর ইউভিরা খেলো হচ্ছে নুডলস যেটা বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি ময়দা এগুলো আমি এখন একটু কিছুদিন অ্যাভয়েড করছি। মাঝে আমি আটা রুটি খাচ্ছিলাম, কিন্তু এখন আমি আজকে তো ব্লগে তোমাদের দেখালাম যে আমি ওটসের আলাদা করে আটা বানিয়ে নিচ্ছি। ওয়েট লসটা একটু করা খুব দরকার, মানে আমি যেই রকম ফিটনেস চাইছি সেই ফিটনেসটা নিয়ে একটু সমস্যা হচ্ছিলো, সেই